এবারে একদম চামড়াম চরম করে থাপ্পড় মারুন বাংলার মানুষটাকে। সারদা কাণ্ডের চোর কুণাল ঘোষ। মানুষ আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে বাংলার মানুষকে বলছি, হাত জোর করে বললাম, আপনার আতঙ্কের সঙ্গে একটা কথাই বলছি, খুব আতঙ্কের সঙ্গে বলছি, বাংলা এই টাকা কোথায়? সেই টাকা কোন কোন ক্লাবে গেছে? সেই টাকা দিয়ে কি হয়েছে? মদের বোতল আর বোম কেনা। কোথায় গেছে সেই টাকা? এখন কাঁদলে চলবে? এখন ববি হাকিম কাঁদছেন, এতদিন করেননি কেন? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম অন্যরকম বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতিকে ভেদ করে করা কিরকম লাগছে তোমার কাছে, কি বলছে প্যান্ডেল? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকুরগাছিতে একটা প্যান্ডেলে বললে হবে না, অভিজিৎ সরকারের পুজোয়। অভিজিৎ সরকার 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের প্রথম বলিদানকারী যারা যারা ছিলেন, যে 57 জন বলিদানকারী আমাদের, তার মধ্যে প্রথম যে নাম, তার নাম ভাই অভিজিৎ সরকার, আমাদের যুব নেতা। যেভাবে পরেশ পালের নির্দেশে বা পরেশ পালের নেতৃত্বে, স্বপন সমাদ্দার তাদের নেতৃত্বে যেভাবে আমাদের ছেলেটাকে নির্মমভাবে খুন করা হয়েছিল, এই সেই স্থান। এবং শুধু যে অভিজিৎকে খুন করা হয়েছিল তা নয়, তার সঙ্গে তার প্রাণের প্রিয় যে 6খানা সারমেয় তাদেরকে, এবং তার মায়ের সামনে। আজকে বিশ্বজিৎ বলছে যে পুজোর নিয়ে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিকিউরিটি চাই, এবং গোটা পরিবারের সিকিউরিটি, কারণ যারা খুন করার জন্য যারা জেলে ছিল তারা বেল পেয়েছে। এখন কথা হচ্ছে, এই অভিজিতের এই পুজোটার থিম আমরা দেখতে পাচ্ছি 2024 হীরক রানী বাই বাই। আমরা জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী বাংলায় এসে যে এই যে শেষবার যে এলেন, তাতে বলেছেন বাঁচতে চাই বিজেপি তাই। এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আপনাদের চ্যানেলের হয়ে একটাই অনুরোধ করব, যে দেশের প্রধানমন্ত্রীর কথাটা মাথায় রাখবেন। কেন তিনি বলেছেন বাঁচতে চাই তাই বিজেপি তাই? কারণ যদি আমরা বাঁচতে চাই, আমাদের সন্তানদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, শিক্ষিত ছেলেগুলোকে জুতোর বাড়ি খেতে দেখবো না এইটা চাই, আমরা যদি চাই যে আমাদের ছেলেটা বা মেয়েটা পড়াশুনো করতে গিয়ে একটা স্বপ্নদ্বীপ হবে না, একটা বালিগঞ্জের ওই মেয়েটি, যে মেয়েটিকে কলেজ ক্যাম্পাসের ভেতর ইউনিয়ন রুমে তাকে ধর্ষিতা হতে হলো, তেমন হবে না, একজন প্রতিভাময়ী ডাক্তার কন্যা যে মেয়েটি কষ্ট করে ডাক্তারি পড়েছিল এবং আগামী দিনে একটা শ্রেষ্ঠ ডাক্তার হবার সমস্ত সম্ভাবনা মেয়েটির মধ্যে ছিল, এই পশ্চিমবঙ্গে তেমন ঘটনা ঘটবে না। তাহলে পরে আপনারা বিজেপিকে ভাববেন। এরই একটা থিম হচ্ছে কাকুরগাছিতে অভিজিৎ সরকারের পুজো। আমরা দেখতে পাচ্ছি যে থিম ওদের হীরক রানী বাই বাই, তাতে আমরা হীরক রানীকে দেখছি, হাতে বোম রয়েছে, কারণ তিনি বোম টোম নিয়ে খুব কথা বলেন। বোম যারা বানায় তারা হীরক রানীর বিধায়ক, আমরা জানি। এক হাতে বন্দুক রয়েছে, আর তার হাত পা সব ভাঙা, ব্যান্ডেজ করা রয়েছে। হীরক রানী বলেন আমার সব হাত পা নাকি ভেঙে দিয়েছে। তা এহেন থিম বিশ্বজিৎ, মানে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎই করতে পারে। তাই ভারতীয় জনতা পার্টির রাজ্যের মুখপাত্র হিসেবে আমি বিশ্বজিৎকে আমার অনেক অনেক, ওর সাহসকে কুর্নিশ, অনেক অনেক শুভেচ্ছা, যে এইরকম একটা থিম নিয়ে ও প্যান্ডেলটা করতে পেরেছে। বেশ কিছু বছর, মানে 21 সাল থেকে টানা শুভেন্দুদা এটার উদ্বোধন করেন। প্রতি বছরই দাদার সঙ্গে আমি থাকি এখানে, এবারেও চলে এসেছি আগে, যাতে ওকে একটু সাহায্য করা যায়। এই পুজোটাকে আমরা আমাদের পুজো মনে করি। আমরা যারা অভিজিতের সঙ্গে একটা দীর্ঘ সময় কাজ করেছি, অভিজিৎ আমাদের যুব নেতা, আমাদের 6 নম্বর মুরলীধরের পার্টি অফিসে বসে প্রচুর আলোচনা, মুড়ি বাদাম খেতে খেতে অনেক গল্প। সেই ভাইটাকে নির্মম মৃত্যুর পর যখন তার দাদা বিশ্বজিৎ এই পুজোটা হবে, এই জেদের জায়গায় দাঁড়িয়ে গেল যে ভাইকে যেখানে মারা হয়েছে পুজো সেখানেই হবে।
ফলে এই পুজোটার সঙ্গে কোথাও ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী হিসেবে, একজন কর্মী হিসেবে, রাজ্যের মুখপাত্র হিসেবে আমার আবেগ রয়েছে। আমি আপনাদের চ্যানেলের হয়ে ভারতীয় জনতা পার্টির বা যারা মনে করেন যে এই তৃণমূল মুক্ত বাংলা, পাপ মুক্ত পশ্চিমবঙ্গ গঠনে যারা মনে করেন সহযোগিতা করবেন, তারা একবার এই পুজোটা এসে ঘুরে যাবেন। এখানে অভিজিতের ছবিও দেখতে পাবেন, আর হীরক রানীর যে প্রতিকৃতি করা হয়েছে সেটাও দেখতে পাবেন। আরেকটা জিনিস দেখা গেল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, কালীঘাটে মন্দিরে গেছিলেন, কিন্তু সকালবেলায় ওই অমিত শাহজি স্বাগত জানানোর জন্য যে ব্যানার লাগানো ছিঁড়ে ফেলা হয়, মুখ্যমন্ত্রীর পোস্টার লাগানো ওই জায়গায়। ভয়ে ভয় ভয় প্রচন্ড ভয়, বিজেপিকে অ্যাকচুয়ালি প্রচন্ড ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা জানে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কালীঘাট মন্দিরে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উনি শুধু বিজেপির নেতা নন, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই মানুষ আসছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে সমস্ত ব্যানার ফ্লেক্স ছিঁড়ে দেয়া করাচ্ছে একদম। এরপরে নিশ্চয়ই ওনারা বলবেন কই আমরা তো এসব জানি না। ওনারা তো কিছুই জানেন না, কিন্তু কারা ছিঁড়ে দিল ফ্লেক্স গুলো, কারা ছিঁড়ে দিল ব্যানার গুলো, জিজ্ঞেস করলে চুপ করে থাকছে। এখন যতই ব্যানার ছিঁড়ুন, যতই ফ্লেক্স ছিঁড়ুন, মানুষের হৃদয় থেকে বিজেপিকে আপনি কোনোভাবে মুছতেও পারবেন না, ছিঁড়তেও পারবেন না। বিজেপিকে মানুষ তার হৃদয়ে স্থান দিয়েছে। 2026 যে কথা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, বাঁচতে চাই বিজেপি তাই, এবং একই কথা আমার রাজ্যের সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মশাই বলেছেন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আরো দেখা গেল আবারও বেশ কিছু জায়গায় এবারে বন্ধ করে দেওয়া হলো পুজো রীতিমতো। শুধু তাই নয়, বেশ কিছু জায়গায় বলা হচ্ছে নামাজ বা ইয়ে 5 অক্ষর যে পড়া হয় সেগুলো যখন হবে শঙ্করধ্বনি থেকে ঢাক থেকে পুজোর মন্ত্র বন্ধ করে দেবে। কোন রাজ্য? কারণ এটা বাংলাদেশ সবার দিকে রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে মানে দারুণ ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে দাঁড়িয়ে রয়েছেন। বাংলার মানুষ ঠিক করবেন তারা শাঁখ বাজাবেন কিনা, তারা উলু দেবেন কিনা, মেয়েরা সিঁদুর পরবেন কিনা, মেয়েরা তুলসী মঞ্চে তুলসী তলায় জল দেবেন কিনা, মেয়েরা অষ্টমীতে মায়ের পূজার্চনা করবেন কিনা, সন্ধি পুজোতে মায়েরা উপস্থিত থাকবেন কিনা, শাঁখা সিঁদুর পরে, সেটা বাংলার মেয়েরা ঠিক করবেন, মায়েরা ঠিক করবেন। কারণ উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আবার বাড়াবো। এবার ওনার ছুঁড়ে দেওয়া রুটির টুকরো নিয়ে বাংলার মায়েরা যদি মনে করেন যে শীতের সিঁদুর, হাতের শাঁখা, ঘরের তুলসী থান, সেগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন, কিছু বলার নেই। শুধু এটুকু বলবো, যেভাবে কুচবিহারে আমরা দেখলাম যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয়েছে, তাই যেমন বাংলাদেশে পুজো এলেই বাংলাদেশের হিন্দুরা শঙ্কিত হয়ে থাকে, এই বুঝি একটার পর একটা মূর্তি ভাঙা শুরু হবে, তেমনি এই বাংলাতেও কিন্তু শুরু হয়ে গেছে, এই বাংলাতেও মূর্তি ভাঙা শুরু হয়েছে। তাই বাংলার মায়েরা ঠিক করে নেবেন যে কি আপনারা করতে চান, আগামী দিন, আগামী ভবিষ্যৎ কি দেখতে চান। আমাদের মায়েরা, কাকিমারা, জেঠিমারা, আপনারা ষষ্ঠীর দিন বেলতলাতে মায়ের আবাহন করবেন তো? আপনারা অষ্টমীর দিন মায়ের সন্ধি পুজো করবেন তো? নবমীর দিন হোম করবেন তো? দশমীর দিন অপরাজিতা বাঁধবেন তো? এই দিন যদি আপনারা দেখতে চান, তাহলে যে সময় এগিয়ে আসছে দৃঢ়তার সাথে তাকে রোধ করুন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন, যাতে 2026-এ হীরক রানী বাই বাই হয়ে যায়। না দেখুন, এটা খুব মজার ব্যাপার। সুতরাং যে যারা মুক্ত মনা বলে ওখানে কথা বলেন, তারা কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর যখন অত্যাচার হয় কোনো কথা বলেন না। আপনি এদেশেও দেখুন, জয়া হাসান একজন শিল্পী, তিনি আমার এই রাজ্য পশ্চিমবঙ্গে আসেন, মানে দারুণভাবে অভিনয় করেন, নাম, খ্যাতি, যশ, অর্থ সবই পান, কিন্তু চুপটি করে থাকেন। বাংলাদেশে যখন হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলে, তখন এই জয়া হাসানকে নিয়ে কৌশিক গাঙ্গুলির মতন সেকুলার পরিচালকরা তখন কিন্তু তারা বিসর্জনের সিনেমাটা বানিয়ে ফেলেন। সুতরাং এই যে একটা দ্বিচারিতা, এই যে একটা সেকুলার সেজে থাকা এবং ধর্মের প্রতি তাদের এই যে অনীহা, এটা পশ্চিমবঙ্গে গত 34 বছর ধরে আমরা দেখেছি তো ছোটবেলা থেকে
যে এই ইয়ে চলেছে, স্লোগান গোটা বাংলা জুড়ে চলেছে যে প্যালেস্তাইনে বোম পড়লো কেন, আমেরিকান সাম্রাজ্যবাদ জবাব দাও। কোনোদিন কি আমরা, আপনারা তো যারা আপনারা চ্যানেলের মধ্যে দিয়ে এই কাজটা করেন, আপনারা ছোট শিশু, আমরা যারা মাঝ বয়সে এসে দাঁড়ালাম, আমরা কোনোদিন শুনিনি যে বাংলাদেশের হিন্দুদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে কেন, ইসলামিক মৌলবাদ জবাব দাও। একথা কোনোদিনও না কোনো সেকুলার পন্থী নেতার মুখ থেকে বেরিয়েছে, না বাংলার এই বুদ্ধিজীবীদের মুখ থেকে বেরিয়েছে। তাই বাংলার বুদ্ধিজীবীরা আজ ভাতাজীবী, সেই জন্য তারা বসে রয়েছেন, কখন মাননীয়া রুটির টুকরো ছোড়েন, খপ করে তারা রুটির টুকরোটা নেন এবং সেই রুটির টুকরোটা নিয়ে, হ্যাঁ দিদি, ও দিদি, আচ্ছা দিদি, নমস্কার দিদি, আপনি দিদি, কেউ বলছেন মা শারদা, কেউ বলছেন, আবার সেদিনকে শুনলাম কেউ বলছেন যে তিনি হচ্ছেন মহাপ্রভুর উত্তরসূরি। তাই এরকম নানাবিধ বলে চলেছেন। বাংলার মানুষ ঠিক করে নেবেন। খুব আতঙ্কের সঙ্গে একটা কথাই বলছি, খুব আতঙ্কের সঙ্গে বলছি, বাংলা কিন্তু, বাংলাদেশ সবার দিকে এক পা করে এগিয়ে যাচ্ছে। তাই যদি মনে করেন এই বাংলাকে নিজেদের অস্মিতা আবার ফিরিয়ে দেবেন, যদি মনে করেন বাংলার বিকশিত বাংলা তৈরি হবে, যদি মনে করেন বাংলার মা বোনেদের সুরক্ষা, বাংলার ছেলেদেরকে তারা যেন আর পড়াশুনো করার পরে জুতো পেটা না খায় এই বাংলায়, তাহলে পরে ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন রাখুন, তাদের সবাই সঙ্গবদ্ধ হন। কারণ বড় খারাপ সময় পশ্চিমবঙ্গে, এই 11-12 বছর এই রকম খারাপ সময় বাংলার কিন্তু আর আগে কোনোদিন দেখা যায়নি। আপনি যে প্যান্ডেল উদ্বোধনে এসেছেন, সেই প্যান্ডেলের মূলত আমরা দেখতে পাচ্ছি সাদা নীল পরনে শাড়ি এবং মাথায় একটা কাপড় রয়েছে। একদম কি ইঙ্গিত করা হচ্ছে আমরা বুঝতে পারছি? একদম একদম যা বুঝতে পারছেনই তাই করা আছে। হীরক রানীর একটা সুন্দর সাজ আমরা দেখতে পাচ্ছি, নীলপাড় সাদা শাড়ি, পায়ে হাওয়াই চটি, মাথায় হিজাব, কেমন, হাতে বোম বন্দুক রাখা আছে এবং পা ভাঙা হাত ভাঙা সবই ব্যান্ডেজ দিয়ে মোড়া। এখন দেখুন, আজকে আমরা দেখলাম যে মহালয়ের আগের দিন পিতৃপক্ষ চলছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় হিজাব পরে দেবীর উন্মোচন করছেন। সেই পাপে আজ বাংলার অবস্থা দেখুন। ঠিক পরের দিনই আমরা দেখতে পেয়েছি গোটা পশ্চিমবাংলার জলের তলায়, পুরো ওয়াটার লকড। আর নাটক করছেন ববি হাকিম, কাঁদতে কাঁদতে বলছেন বাংলাকে আমরা রাখতে পারলাম না, কলকাতাকে বাঁচাতে পারলাম না। কেন পারলেন না? কেন পারলেন না? কোথায় গেল সেই টাকা যেটা নমামি গঙ্গের জন্য এসেছিল? সেই টাকা কোথায়? সেই টাকা কোন কোন ক্লাবে গেছে? সেই টাকা দিয়ে কি হয়েছে? মদের বোতল আর বোম কেনা। কোথায় গেছে সেই টাকা? এখন কাঁদলে চলবে? এখন ববি হাকিম কাঁদছেন, এতদিন করেননি কেন? এইটা তো ক্লাবে ক্লাবে 1,10,000 টাকা না দিয়ে তার ব্যবস্থা তো নিতে পারতেন, কারণ এটা তো আবহাওয়া দপ্তর থেকে নির্দেশ ছিল যে এরকম ঘটনা ঘটবে। তো ঘটনা ঘটার পরে আরে দূর কি বলবো, যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে গাছ কাটার জন্য মেশিন আসে উড়িষ্যা থেকে। আর কি বলবেন? বাংলার মানুষ, আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে হাত জোর করে বাংলার মানুষকে বলছি, হাত জোর করে বললাম, আপনারা যদি সত্যিই চান আপনাদের সন্তানদের সুরক্ষা, আপনারা যদি সত্যিই চান যে আপনার ছেলে পড়াশুনো করে এখানে চাকরি বাকরি করে আপনার বৃদ্ধাবস্থায় আপনার সহায় হবেন, তাহলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা, সরকারে আনা এবং এই হীরক রানীকে সত্যি সত্যি বাই বাই করা, এছাড়া আর বিকল্প কিছু নেই। যে প্রশ্নটা বললেন না যে এখানে যে ফিরোজ হাকিমের কথা বলে, কুণাল ঘোষটি কিন্তু সেই জলমগ্ন অবস্থায় ঠিক হাফ প্যান্ট পরে মণ্ডপের সামনে দেখা যায়, আবার সন্ধ্যেবেলা অন্য ধুতি পাঞ্জাবি পরে একদম রিলস করার জন্য করছেন। দেখুন, এদের কারুর মানবিকতা নেই, ফলে যাদের মানবিকতা নেই তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন তোলার দরকার নেই। যারা হাফ প্যান্ট পরে জলের সামনে দাঁড়িয়ে খিচ মেরি ফটো তু খিচ মেরি ফটো করেন, তারাই আবার ধুতি পাঞ্জাবি পরে সন্ধেবেলাতে একদম তখন বাংলার বাবুটি সাজেন। তো এরা হচ্ছে সমাজের নিকৃষ্ট। আর কুণাল ঘোষ নিয়ে কথাই বলবেন না। কুণাল ঘোষকে বাংলার মানুষ চেনে, টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আর কুণাল ঘোষ চিৎকার করছেন যে এই বাংলার সবথেকে বেশি যে মানে সারদার টাকা বেনিফিশিয়ারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সে চিৎকার করছে, বাংলার মানুষ দেখছে, তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে। এইটা হচ্ছে কুণাল ঘোষের পরিচয়। এখন তিনি হঠাৎ ময়ূর পুচ্ছ লাগিয়েছেন,
লাগিয়ে কার্তিকটি সেজেছেন, কিন্তু বাংলার মানুষ তাকে ওইভাবেই চেনে। বাংলার মানুষ তাকে সারদা কাণ্ডের চোর কুণাল ঘোষ বলেই তাকে চেনে। আর একটা শেষ প্রশ্ন, যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে পিতৃপক্ষে যে উদ্বোধন, সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি মেনে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে উদ্বোধন করেছে, সেখানে দোষে থাকেন নরেন্দ্র মোদী কি করেছেন? এপ্রিল মাসে রামনবমী ছিল, উনি জানুয়ারি মাসে করলেন, কেন রাম মন্দির উদ্বোধন এপ্রিল মাসে করতে পারেননি? উনি পাগল তাই কথা বলছেন, উনি পাগল তাই বলছেন যাতে রামলালার মূর্তি রামনবমীর আগে প্রতিষ্ঠা হয়, তার জন্য নরেন্দ্র মোদী এটা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাগল তাই কথা বলছেন। আসলে উনি স্বীকার করছেন যে পিতৃপক্ষে দেবীর উন্মোচন যে অসিদ্ধ, শাস্ত্রবিরোধী, শাস্ত্রবিরোধী, হিন্দু ধর্ম বিরোধী, সেটা অভিষেক ব্যানার্জি একদম পুরোটা স্বীকার করছেন বলে ওনাকে কিছু একটা বলতে হবে, তাই উনি হঠাৎ করে রাম মন্দির প্রসঙ্গ এনেছেন। কিন্তু সবাই আমরা জানি জানুয়ারি মাসে মানে মন্দির উদ্বোধন হয়েছিল যাতে রামলালা তার গৃহে প্রবেশ করতে পারে। রামনবমীর সঙ্গে রামলালার মন্দিরের প্রতিষ্ঠার কোনো সম্পর্ক ছিল না। এখন কিছু একটা বলতে হয় বলে বলা, এই এই এদের কথার উত্তর দেওয়াটাও আমাদের কোনো দায় নেই। গোটা পশ্চিমবাংলার মানুষ যে দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছে, এমন অনেক ক্যাম্পাস রয়েছে যেখানে ইলেকট্রিসিটি নেই, লিফট চলছে না, অনেকে মেডিকেল সাপোর্টে থাকেন, বয়স্ক মানুষেরা, তারা মেডিকেল সাপোর্ট পাচ্ছে না, দুর্বিষহ পরিস্থিতি আমার আপনার রাজ্যের। সুতরাং সেখানে দাঁড়িয়ে গরবা খেলছেন, দেখলাম লাঠি হাতে গরবা নাচ চলছে। এখন সেই সম্রাট নীরোর মতন, নীরো যখন গোটা রোমনগরী পুড়ছে, নীরো বেহালা বাজাচ্ছেন, এখানে গোটা পশ্চিমবঙ্গ হাহাকার করছে, গোটা পশ্চিমবঙ্গ হাহাকার করছে, উনি গরবা নাচছেন। সুতরাং ঠিকই আছে, এখন বাংলার মানুষ কি ভাবছেন, বাংলার মায়েরা কি ভাবছেন, সেইটা দেখবার আছে। আরেকটা প্রশ্ন, আমরা দেখলাম যে কলকাতা, সেখানে পুরোপুরি মৃতদেহ, মানুষের মৃতদেহ একসঙ্গে রাখছে, এই দায় কে নেবে? মমতা ব্যানার্জি তো বলছেন পুরো দায়টা দেখুন এই সিএসসি দায় নিচ্ছে, যেমন মমতা সরকার প্রশাসন দিচ্ছে, সিএসসি কি দায়? সিএসসি দায় দিচ্ছে না না, বিষয়টা বুঝতে হবে, এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএসসি মানে সিএসসির কেন দায়? আপনার ডিপার্টমেন্ট আছে কি জন্যে? চেক করবার জন্যে। আমরা যদি আমাদের বাড়িতে যদি শুনি যে এইরকম একটা রেড অ্যালার্ট জারি হয়েছে, আমরা আমাদের বাড়ির ইলেকট্রিফিকেশন গুলো দেখে নিই না? দেখে নিই তো। বাড়ির যিনি মাথা, তিনি এগুলো দেখে নেন তো, যাতে কোনো বাড়ির ভেতরের কোনো দুর্যোগ না ঘটে। তো এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি এখন সিএসসি কে, সিএসসি আপনাকে, এই নাটক বাংলার মানুষ শুনবে? 10টা প্রাণ চলে গেছে, 10টা প্রাণ চলে গেছে, এবং এই 10টা প্রাণ সেদিন গেছে। এছাড়া আমি যে আপনাদের বললাম যে এমন অনেক জায়গাতে আছে যেখানে ইলেকট্রিসিটি নেই, লিফট চলছে না, জল নেই, পাম্প চলছে না, এবং যারা লাইফ সাপোর্টে থাকেন তাদের ইলেকট্রিসিটির জন্য সেটা চলছে না। এই অবস্থায় যারা রয়েছেন তারা কি পরিস্থিতিতে আছেন খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী? উনি জানেন এই কমপ্লেক্স গুলোর ভেতরে কি অবস্থা চলছে? উনি গরবা নাচ থামলে পরে একটু খোঁজ খবর নেবেন। বাংলার মানুষের কাছে আবারও বিনীত অনুরোধ, এবারে একদম চামড়াম চরম করে থাপ্পড় মারুন তৃণমূল কংগ্রেসের গালে। আপনার আঙুলের এইটুকু শক্তি প্রয়োগে এই বাংলা আবার বিকশিত বাংলা হয়ে উঠবে, বাংলার অস্মিতা আবার ফিরে আসবে। বাংলার এই যে পরিস্থিতি, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, চারিদিকে এই যে দুর্নীতি, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তোলবার জন্য দায় শুধু বিজেপির হতে পারে না, এর দায় পশ্চিম বাংলার প্রতিটি নাগরিকের। তারা তাদের দায় পালন করলে দেখবেন আপনার আমার সন্তান মাথা উঁচু করে বাঁচার রাস্তা ঠিক পেয়ে যাচ্ছে।